সবাই আমাকে ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং বলকে দেখতে পাচ্ছেন? যদি কোনো সমস্যা থাকে দেখা করতে অথবা আমার শব্দ শোনার ক্ষেত্রে আমাকে একটু নক করবেন, কেমন? আজকে আমরা রিভিউ ক্লাস দিব, সেটা থিওরি এবং কৌশল দুইটা বিষয়ের উপরে। আমি আবার বলছি, আজকে আমরা রিভিউ ক্লাস দিব থিওরি এবং কৌশল দুইটার উপরে, কেমন? আমরা এটি কিছু বলতে নেই। দেরি নাই। এখন আপনারা যদি এগুলো কোথায় সব কিছু কমপ্লিট না করতে পারেন তবে বিপদে পড়বেন, শীঘ্রই বিপদে পড়বেন। কারণ আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়তো একটু দেরি হচ্ছে, নতুন সরকার আসছে, সব কিছু ঠিকঠাক হয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা তখন কিন্তু আপনারা বিন্দু পরিমাণ কোনো সময় পাবেন না, বুঝছেন? এই জন্য এখন থেকেই যে কাজগুলো আমাদের বাকি আছে বা যেগুলো আমাদের মানে এখনো অনেক কিছু করতে হবে সেগুলো চিন্তাটা না করে আমরা হচ্ছে শুরু করি। ক্যালকুলারের বিষয়গুলো এটা এখন ফাইনাল ডেট দেয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে, বুঝছেন? এটা নতুন সরকারের জন্য ওরা হচ্ছে টাইমলি কোনো কিছু গুছাই উঠতে পারে, কিন্তু পরীক্ষাটা খুব শীঘ্রই হবে। যে এটা জুলাই মাসের পরীক্ষা ছিল তো লেট হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে যখন হবে তখন এই যে এতগুলো সময় কিন্তু পাবেন না, মাত্র 2-3 মাস সময় হয়তো পেতে পারেন মাত্র, তাছাড়া বেশি সময় আর পাবেন না। তো যাই হোক, আমরা ক্লাসের আলোচনায় আসি। আমাদের টোটাল হচ্ছে থিওরিক্যাল কোর্স হচ্ছে 3টা, 12,111, 12,113, 12,113, এই 3টে কোর্স, তাই না? এই 3টা কোর্স, এইগুলোতে ভয়ের কিছু নাই। এই 3টা কোর্সের যে মূল যে বিষয়গুলো, পড়ার যে মূল বিষয়গুলো, সেটা হচ্ছে আমরা ইতিহাসটাকে জানার চেষ্টা করব। আমরা ইতিহাসটাকে জানার চেষ্টা করব। এটা আমি বারবারই বলছিলাম আপনাদেরকে যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন দরকার নেই। আপনারা 3 থেকে 4টা দিন বা 5টা দিন পড়েন, আমাদের এই পড়া টোটালি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটাও একটু মনোযোগ সহকারে। যেমন বিষয়টা হচ্ছে যে 12,111, 12,112, এই দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, আর 12,112 সেটা হচ্ছে বিশ্ব শিল্পের সভ্যতার ইতিহাস, তাই না? আর পরেরটা হচ্ছে যে এই যে আমরা যত রকম হচ্ছে যে ছবি বা শিল্পকর্ম তৈরি করছি সেটাকে বলি আমরা কি, করণ কৌশল। এখন এই 12,112 এবং 12,111 এই দুইটা জিনিসটা টোটালি হচ্ছে ইতিহাস। ইতিহাসগুলো আমরা বেশ কয়েকটা ক্লাসে ইতিপূর্বে জেনেছি, তারপরে আরেকবার আজকে একটা রিভিশন আমরা দিব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো কিছু যদি না বুঝতে পারেন সেখানে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, কেমন? এখন আপনাদেরকে আমি একটা শর্ট সাজেশন দিচ্ছিলাম, তাই না? এটা অনেক আগে একবার দিচ্ছি, মাঝখানে একবার দিচ্ছি, আজকে আরেকবার আমি একটু বলে দিই। যেমন 12,111 থেকে শুরু করেন, 12,111 থেকে যদি শুরু করি, সেটা হচ্ছে আপনাদের এখানে একটু সবাই যদি লেখা থাকে তাহলে লেখাটা দেখেন, না থাকলে একটু লিখে দেন। আমি বলছিলাম হচ্ছে মিশর পড়বেন, মেসোপটেমিয়া পড়বেন, সিন্ধু পড়বেন, গ্রিক পড়বেন, রোমান পড়বেন। এই 6টা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই কি না? এই 6টা আমি এরকম বলছি না, এই 6টা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পার্শ্ববর্তী থাকবে হচ্ছে আপনার চীন, জাপান, মায়া, এই 3টা থাকবে। এখন আমি এই 6টা ভালো করে কেন পড়তে বলছি, এই 6টা যে আমরা পড়বো, আমরা অনেক সময় শীত দেখে ভয় পাই বা অনেক সময় হচ্ছে পড়া দেখলেই ভয় পাই যে এত ইতিহাস কীভাবে পড়বো না পড়বো, কিছু না, এটা জাস্ট গল্প আকারে পড়েন। আপনি একদিন যদি পড়েন দেখবেন যে আপনার একদিনের মধ্যে অনেক কিছু আয়ত্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই একটা দিনটা আমরা কীভাবে কমপ্লিট করবো সেটা আমাদের ভালো মতো একটু
সভ্যতার ইতিহাস, এর মধ্যে যখন আমরা মিশর সম্পর্কে জানবো, যে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে আগেকার পৃথিবীটা কেমন ছিল। আমরা হচ্ছে যে বিশ্ব সভ্যতা ইতিহাসের মধ্যে আমরা এটা কিভাবে কমপ্লিট করব। আমাদের অনেক সময় আমরা ধারণা করি যে আমরা হচ্ছে গুলিয়ে ফেলছি, এই সাবজেক্টের সাথে ওই সাবজেক্টটা গুলিয়ে ফেলছি, বা এর বিষয়গুলো ওর সাথে আমরা অ্যাড করে ফেলছি। এখন এটা যাতে না হয় এর জন্য একটা সহজ পন্থা আছে। সহজ পন্থাটা হচ্ছে বুঝার যে বিষয়গুলো আমরা বিশ্ব সভ্যতা যে শিল্প এবং ইতিহাসটা আমরা কিভাবে জানবো। এটা আপনারা যারা কমার্সের বা আর্টসের যারা স্টুডেন্ট আছেন বা সায়েন্সেরও যারা আছেন বা কমার্সের আছেন, আপনাদের কোথাও না কোথাও এই ইতিহাস কিন্তু পড়া লাগছে না লাগছে। এখন যদি বলি হচ্ছে গ্রিকের হেরোডোটাসকে, আলেকজান্ডারকে, আপনারা সবাই কিন্তু এক অর্থে কিন্তু সবাই চিন্তা পারতেছেন না, কারণ সেগুলো আপনারা পড়ে আসছেন। আর এই ইতিহাসের বিষয়টা হচ্ছে মুখস্থ বিদ্যা কিন্তু না। ইতিহাসটা হচ্ছে টোটালি হচ্ছে কি জানার বিষয়, আপনি জ্ঞান অর্জন করার বিষয়। আর একটা বয়স থাকে যখন আমরা হচ্ছে ইন্টার স্টুডেন্ট বা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্ট, তখন কিন্তু পড়ার যে লেন্থ বা বোঝার বিষয়টা আমাদের কম থাকে। তখন আমাদের জাস্ট হচ্ছে মুখস্থ এবং তার প্রয়োগ বিধি। কিন্তু এই বয়সটা আমাদের হচ্ছে যে জাস্ট ভিতরে গ্রহণ করার বিষয়। আমরা যাই জানবো সেটা জ্ঞান অর্জন করার মতো করে জানবো, তাহলে আমাদের এই সমস্যাগুলো আর হবে না। এখন দেখেন যে আগেকার এখন মহাদেশ কয়টা আছে, মহাদেশ যে কটাই আছে দেখেন তার কিন্তু এক একটা করে সভ্যতা আছে, তাই কিনা? এখন আমরা মধ্যপ্রাচ্যকে যদি ধরি, এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে কি মেসোপটেমীয়। যে বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যখন আমরা ইতিহাসটা জানবো, তখন এই মধ্যপ্রাচ্যের আগে যখন হচ্ছে আপনার ইরান, তারপরে হচ্ছে যে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত বা যেই সব কান্ট্রিগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে আগে টোটালি একটা কেন্দ্র ছিল। সেই কেন্দ্রটার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা, তাই না? এই সভ্যতার সময়কালটা কেমন, এই সভ্যতার কোন নদীর তীরে অবস্থিত হয়েছে, এই সভ্যতার মূল প্রেক্ষাপটটা কোথায় ছিল, ঠিক আছে? যেমন হচ্ছে যে মেসোপটেমিয়া যদি ধরি, এটা হচ্ছে আমাদের বর্তমান যে ইরাক, এটা সেই ইরাককে কেন্দ্রীভূত করেই হচ্ছে এই সভ্যতাটা গড়ে উঠছে। ইরাকের হচ্ছে দেখবেন যে নির্দিষ্ট একটা সাল বা নির্দিষ্ট হচ্ছে নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু যেগুলো সভ্যতা সাধারণত গড়ে ওঠে। নদী না থাকলে সেটা কোথায় গড়ে ওঠে? সেটা হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে। প্রতিটা বড় বড় শহরকে দেখবেন, যেমন ঢাকা কোন নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত, পদ্মা নদীর তীরে অবস্থিত, চিটাগং সেটা হচ্ছে যে নাফ বা আরো অন্যান্য হচ্ছে যে সমুদ্র সৈকত দিয়ে এটা অবস্থিত। প্রতিটা বড় বড় শহর বা বড় বড় সভ্যতা বা বড় বড় দেশ বা তাদের বাণিজ্যিক কেন্দ্র বা অর্থনৈতিক কেন্দ্র, সব কিছুর কেন্দ্র কী হয়? নদী কেন্দ্রিক বা সমুদ্র কেন্দ্রিক বা নির্দিষ্ট পোর্ট কেন্দ্রিক সাধারণত এগুলো হয়ে থাকে। তো সেখানে আমরা হচ্ছে এই যে যখন বিশ্ব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো, প্রথমে চিন্তা করবো যে মেসোপটেমিয়াটা কি, মেসোপটেমিয়া কত সালের দিকে এটা মোটামুটি মানুষের সামনে আসে, এটা কোন নদীর তীরে অবস্থিত, এর সাহিত্য কেমন ছিল,
এর লেখার ফর্মটা কেমন ছিল, এর শিল্পকলা কেমন ছিল। এখন শিল্পকলার ক্ষেত্রে আমি মাত্র 3টা ভাগ বলছিলাম। কি ভাগ বলছিলাম মনে আছে আপনাদের? একটা বলছিলাম হচ্ছে ভাস্কর্য, একটা হচ্ছে স্থাপত্য, আর একটা বলছিলাম চিত্রশিল্প। হ্যাঁ, চিত্রশিল্প মনে আছে না সবার? এখন আচ্ছা, এই যে দেখেন যে মেসোপটেমিয়াটা হচ্ছে যে বিভিন্ন যাযাবর জাতি। আমি আবার বলি, মেসোপটেমিয়ার সভ্যতাটা হচ্ছে বিভিন্ন যাযাবর জাতি। কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 300 বছর, কেউ 400 বছর, বা কেউ 1000 বছর। ওই যে অঞ্চলটা ছিল, সেই অঞ্চলে এই ক্যারিবীয় জাতি বলেন বা অ্যাসিরীয় জাতি বলেন বা ব্যাবিলীয় জাতি বলেন, এরা বিভিন্ন সময় এসে সেই জায়গাতে তারা বসতি স্থাপন করে সেই সভ্যতাটাকে চলমান রেখেছে, তাই কি না? সেই সভ্যতাটাকে চলমান রেখেছে। এখন এই যে ব্যাবিলিয়নের সভ্যতার সময় আমরা কি দেখেছি? ব্যাবিলিয়নের সভ্যতার সময় আমরা দেখেছি হচ্ছে যে ঝুলন্ত উদ্যান, যেটা একটা আশ্চর্য ছিল, তাই না? সপ্তম আশ্চর্য কি অষ্টম আশ্চর্য ছিল। এইখানে বেশ কিছু ভাস্কর্য হয়েছে, এখানে ছোট ছোট হচ্ছে ব্রোঞ্জের মূর্তি তৈরি হয়েছে, এইখানে হচ্ছে যে বিভিন্ন সাহিত্য তৈরি হয়েছে, বিখ্যাত কিছু আর্টিস্ট এর মধ্যে আছে, যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, তাই না? এই লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, রাইট? আচ্ছা, ইউনিফর্ম লিপি। যাই হোক, এই মেসোপটেমিয়ার সভ্যতাটা আমরা মূল ধারণা যেটা রাখবো সেটা হচ্ছে যে এটা কোথায় অবস্থিত, এটা কত সনের দিকে এটা আবিষ্কৃত হয়েছে, এটার বিভিন্ন যে জাতি ছিল তারা কোথাকার, বা জাতিগুলো কোন কোন জাতি ছিল, আর তারপরে হচ্ছে যে এইটা নদীর তীরে অবস্থিত। এবং এটার মেসোপটেমিয়ার শিল্পকর্ম কিন্তু খুব কম আছে। এই হচ্ছে তার মূল প্রেক্ষাপট। মেসোপটেমিয়ার এটা হচ্ছে মূল প্রেক্ষাপট। ওকে, আমি কি আরেকবার বলবো না পরেরটা যাব? এবার আসি আমরা মিশর। এখন এই মিশরটা কোথায় অবস্থিত? মিশরটা আমরা জানবো হচ্ছে যে আফ্রিকা মহাদেশে, তাই না? মিশরটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্য অঞ্চলে, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এইভাবে সবগুলো ভাগ আছে। এখন এই মিশর কোন নদীর তীরে অবস্থিত? মিশরের হচ্ছে কত সনের দিকে এই সভ্যতা আবিষ্কৃত হয়েছে? মিশর হচ্ছে এর সাহিত্য কেমন ছিল, মিশরের লেখার ফর্মটা কেমন ছিল, এই কটা জিনিস আমাদের হচ্ছে জানতে হবে। এখন মিশরের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে মিশর এটা আমাদের আফ্রিকা মহাদেশে অবস্থিত, তাই কিনা? মিশরের নীল নদের অববাহিকায় এটা আবিষ্কৃত হয়েছে প্রায় 3500 বছর পূর্বে। এখানে এরাই হচ্ছে পৃথিবীর জ্যামিতিক যত ফর্ম, তারপরে আপনার হচ্ছে যে গাণিতিক যত ফর্ম, এই সকল মিশর থেকেই কিন্তু আসছে। এটা তো জানেন আপনারা, জানেন সবাই, তাই না? এই মিশর থেকেই কিন্তু সবগুলো আসছে। তারপরে হচ্ছে যে এখন প্রশ্ন যেটাই আসুক, মূল যে থিমটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মূল থিমটা হচ্ছে যে মিশরের শিল্পকলা সম্পর্কে আমরা আলোচনা করব। শিল্পকলার মধ্যে কী কী আসবে, শিল্প বিষয়গুলোতে কী কী আসবে সেটা আমাদের হচ্ছে অনুধাবন করতে হবে। যেমন মিশরের মূল বিষয়গুলো হচ্ছে ভাস্কর্য। আমরা মেসোপটেমিয়াতে কী জানলাম বলেন তো? মেসোপটেমিয়াতে কী জানলাম? এই যে মেসোপটেমিয়াতে জানলাম হচ্ছে বিভিন্ন জাতি, তারপরে হচ্ছে এই যে মিশরে আমরা জানতেছি হচ্ছে শিল্পকলা। তারপরে ধরেন আমেরিকাতে জানতেছি হচ্ছে মায়া সভ্যতার শিল্পকলা। আমাদের যে পার্শ্ববর্তী অঞ্চল, যেটা সিন্ধু অঞ্চল, যদি এশিয়ার মধ্যে পড়ে, দক্ষিণ, কি বলে বলতো? এটাকে বলে কি
ঠিক আছে? এটাই ছিল প্রাচীনকালের পৃথিবী, বোঝা গেছে? এটাই ছিল হচ্ছে প্রাচীনকালের পৃথিবী। এখন আমরা মেসোপটেমিয়া জানলাম বিভিন্ন যাযাবর জাতি। এই যাযাবর জাতির হচ্ছে বিভিন্ন উত্থান পতনের ইতিহাস, এই কোথায় এর সাহিত্য, এর লিপি, আর এর হচ্ছে যে জাতির খণ্ডকালীন কিছু ইতিহাস। আমাদের মেসোপটেমিয়া শেষ। মিশর সম্পর্কে যেটা আমরা জানবো, মিশর সম্পর্কে জানবো যে এটা কোথায় অবস্থিত, কোন পদ্ধতিতে অবস্থিত, এর সাহিত্যের নাম কি, এর লেখার ফর্মের নাম কি, এবং জানবো তার শিল্পকলার ইতিহাস। এখন এই শিল্পকলার মধ্যে কি আছে বলতে বলেন তো? মিশরের মূল শিল্পকলার মধ্যে আছে হচ্ছে পিরামিড, বিভিন্ন রকম ভাস্কর্য, তাই না? বিভিন্ন রকম ভাস্কর্য, পিরামিড। এখানে হচ্ছে যে ভাস্কর্যটা আমরা সবার আগে লেখার চেষ্টা করব, তারপরে লিখবো হচ্ছে স্থাপত্য, যেমন হচ্ছে যে বড় বড় অট্টালিকা ছিল, যেমন আপনার মন্দির, পিরামিডগুলো কিন্তু এক একটা স্থাপত্য, পিরামিড কিন্তু ভাস্কর্য না। যেমন পিরামিড কিন্তু ভাস্কর্য না, পিরামিড কিন্তু হচ্ছে স্থাপত্য। বিভিন্ন মন্দির, বিভিন্ন বাসভবন, বিভিন্ন রাজকীয় প্রাসাদ, এগুলো কি সব হচ্ছে স্থাপত্য। এবং স্থাপত্যের পরে আসবে কি ভাস্কর্য। এখানে আপনার হচ্ছে যে যে রাজা ছিল, তারপরে আরো যে হচ্ছে যে আপনার যে ইগনাটন যে রাজা ছিল, হ্যাঁ, তাদের কিছু ভাস্কর্য করা আছে, তাদের ব্রোঞ্জের কিছু মূর্তি করা আছে, এবং কিছু সৈন্যদলের ভাস্কর্য করা আছে, এবং আরো কিছু নান্দনিক পটারি, মানে যেটাকে বলে আমরা ফুলদারি বলি বা অন্যান্য পটারি বলি, ভাস, ফ্লাওয়ার ভাস, সেগুলো কিছু এই অঞ্চলে পাওয়া যায়। এটাই হচ্ছে মিশরের শিল্পকলার মূল অংশ, এর বাইরে কিছুই নাই। যেমন এবার আসি আমরা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, মানে আমাদের সাবকন্টিনেন্টালে। সাবকন্টিনেন্টালের মধ্যে কয়টা দেশ আছে? আমরা সার্ক বলি না, সার্ক তো জানি আমরা, সার্ক সবাই জানি। যেমন এদিকে হচ্ছে যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কটা না? এই কটা মিলে কি আছে? এই কটা মিলে সার্ক গঠিত হয়েছে। এই কটা দেশকে, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে সাবকন্টিনেন্টাল। মানে আমাদের এখানকার এই মাটি, আমাদের এখানকার যে মাটির যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইউরোপ বা আপনার হচ্ছে যে মধ্যপ্রাচ্য বা অন্যান্য জায়গার তুলনায় সম্পূর্ণ আলাদা। যেমন এখানে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশে দেখবেন যে স্পিন বলার, ক্রিকেট যারা খেলে, স্পিন বলার অনেক বেশি। সেটা কিন্তু ইউরোপে বা হচ্ছে যে অন্য অন্য যে মহাদেশে, সেখানে কিন্তু স্পিন বলার এতটা নাই। স্পিন বল কম টার্ন নেয়, কিন্তু আমাদের উপমহাদেশের মাটি এতটাই আঠালো এবং এতটাই বিভিন্ন রকম রূপ ধারণ করে যে যখন বলার বল করে তখন সাথে সাথে বলগুলা এইভাবে টার্ন নেয়, অনেক বেশি পরিমাণে কাটে। এই জন্য দেখবেন এই অঞ্চলে পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত স্পিনাররা তৈরি হয়। এটার কারণে একমাত্র কারণ হচ্ছে সাবকন্টিনেন্টালের মাটি, বুঝলেন? তো আমাদের এই সিন্ধু সভ্যতা হচ্ছে সাবকন্টিনেন্টালের একটা আদর্শ। এই যে 8টা সার্কভুক্ত দেশ এবং আশেপাশে আরও একটা দেশ কেন্দ্র ছিল, এই টোটাল কেন্দ্রের মূল ছিল হচ্ছে সিন্ধু। এই সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছে? হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরীতে। এই সিন্ধু সভ্যতা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে না, পাকিস্তানের পাঞ্জাবে এর হচ্ছে বিস্তৃতি। এই সভ্যতা কিন্তু কালের বিবর্তমান, তারপরে হচ্ছে আপনার জলোচ্ছ্বাস, বন্যা, এসব কারণে এটা ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যে এই সভ্যতা যে ইতিহাস ধারণ করে, মানে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের যে ইতিহাসটা আমরা বংশ পরম্পরায় পেয়েছি, সেই ইতিহাসটাই হচ্ছে এই সিন্ধু সভ্যতা ধারণ করে, যা আমরা এখন জানার চেষ্টা করি। এই সিন্ধু সভ্যতার মূল বিষয়গুলো কি ছিল বলুন তো? নগর পরিকল্পনা, রাইট? নগর পরিকল্পনা। এখন এই সিন্ধু সভ্যতার সম্পর্কে প্রশ্ন কিন্তু এভাবে আসবে না যে সিন্ধু সভ্যতার শিল্পকলা নিয়ে আলোচনা করেন, তার শিল্পকলা থেকে তার নগর পরিকল্পনাটা হচ্ছে মূল। শিল্পকলা নাই বললেই চলে। মোটে কিছু ভাস্কর্য আছে, কিছু ব্রোঞ্জের মূর্তি আছে, কিছু আপনার যে মেটালের মূর্তি আছে, তাছাড়া এক্সট্রা কিছু নাই। এখানে মূল বিষয়টা ছিল হচ্ছে নগর পরিকল্পনা। এখন এই নগর পরিকল্পনাটা কেমন ছিল? এই নগর পরিকল্পনাটা ছিল এমন যে
যে এখানে পানি সেচ ব্যবস্থা ভালো ছিল, এখানে রাস্তার যে পরিধি সেটা অনেক ভালো ছিল, এখানে হচ্ছে রাত্রে রাস্তার পাশে হচ্ছে কুপি বা লাইট জ্বালানো থাকতো, এখানে সুপেয় পানির ব্যবস্থা করা থাকতো, এখানে আপনার যে শৌচাগারের জন্য যে পানি থাকতো সেটার পর্যাপ্ত ব্যবস্থা ছিল। তারপরে হচ্ছে যে নগরের পরিকল্পনার জন্য রাস্তার মাঝে 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 বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী থাকতো। মানে মোট কথায় একটা পরিকল্পনা নগরী ছিল। এখন এই পরিকল্পনা নগরী সে 3500-4000 বছর আগে সেটা খুবই অকল্পনীয়। এই জন্য সিন্ধু সভ্যতা এখনো গোটা বিশ্বের বুকে মাথা তুলিয়ে ইতিহাস সে সবাইকে জানান দেওয়ার চেষ্টা করছে। এবার আসি আমরা হচ্ছে আমরা গ্রিক আর রোমানে চলে যাই। এখন গ্রিক সভ্যতা হচ্ছে কোথায়? গ্রিক সভ্যতা হচ্ছে অ্যাথেন্সে। কোথায় বলেন তো ম্যাম? গ্রিক সভ্যতা হচ্ছে অ্যাথেন্স। হ্যাঁ, এখন এই গ্রিক সভ্যতার মূল যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে শিল্পকলা। গ্রিক সভ্যতার মূল বিষয়গুলো হচ্ছে শিল্পকলা। এখন এই শিল্পকলার মধ্যে কি আছে? এই শিল্পকলার মধ্যে হচ্ছে প্রথমে যাবো আমরা ভাস্কর্য, তারপরে স্থাপত্য, তারপরে হচ্ছে যাব চিত্রশিল্প। এই গ্রিক সভ্যতার মধ্যে হচ্ছে এই গ্রিকরা হচ্ছে প্রচুর পরিমাণে ভাস্কর্য তৈরি করছে, প্রচুর পরিমাণে। যেমন হচ্ছে যে বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের আমরা নাম শুনেছি। কি কি বলেন তো? আলেকজান্ডার, হেরোডোটাস, এগুলো তো সবাই শুনছেন না? শুনছেন? তারপর আরও কিছু ডেভিড, এই ধরনের 4 থেকে 5টা বিখ্যাত কিছু ভাস্কর্য আছে। ঠিক আছে? এই ভাস্কর্যগুলো তৈরি হয়েছে হচ্ছে এই গ্রিক আমলে। এই গ্রিক আমল মজার ব্যাপার হচ্ছে এই গ্রিক এবং মৌর্য, আমাদের আরেকটা সভ্যতা হচ্ছে মৌর্য, যেটা অনেক পরে হয়েছে। মৌর্য সেটা অনেক পরে এসেছে। এই সভ্যতাটা হচ্ছে সিন্ধু সভ্যতার পরে, এটাও এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে গ্রিকের যদি পড়তে চাই সেক্ষেত্রে শিল্পকলা পড়বো, ভাস্কর্য, স্থাপত্য, চিত্রশিল্প। রোমান যদি পড়তে যায় সেটা আমাদের চলে যাবে কোথায়? ইতালিতে। কেমন? এইখানে আমরা হচ্ছে ইউরোপে কয়টা সভ্যতা পেয়েছি? ইউরোপে কয়টা সভ্যতা পেয়েছি? 2টা। একটা হচ্ছে গ্রিক, যেটা হচ্ছে বর্তমান গ্রিসের, সেখান থেকে উৎপত্তি হয়। আরেকটা পেয়েছি হচ্ছে রোমান সভ্যতা, সেটা হচ্ছে বর্তমান যে ইতালি, সেখানে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে। ঠিক আছে? এরপরে যখন আমরা যাব সেটা হচ্ছে মায়া সভ্যতা। এটা মোটামুটি হচ্ছে একবার জাস্ট রিডিং দিবেন পরীক্ষার আগে, যাতে আপনারা গিয়ে লিখতে পারেন। তারপরে হচ্ছে যে মধ্য এশিয়া, সেখানে হচ্ছে আপনার চীন আছে আর জাপান আছে। হ্যাঁ, মায়া সভ্যতা হচ্ছে আমেরিকা মহাদেশকে ঘিরে। আমেরিকা মহাদেশ কয়টা? একটা দক্ষিণ আমেরিকা মহাদেশ আর একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এই 2টা মিলে ঘিরে হচ্ছে আমেরিকা মহাদেশ। হ্যাঁ, এখন চীন সভ্যতা সম্পর্কে আমি বলছিলাম যে সাংযুগ সম্পর্কে পড়তে হবে। সাংযুগের মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে ভাস্কর্য, এবং হচ্ছে যে সাংযুগের একটা উল্লেখযোগ্য বিষয় ছিল হচ্ছে চীনের যে মহাপ্রাচীর, সেই মহাপ্রাচীরের ইতিহাস। কেমন? আর জাপান সম্পর্কে আপনাদেরকে বলছিলাম হচ্ছে জাপানের কাঠ খোদাই, শিল্পকর্ম করতে, এবং উকিও চা ঘর বা চা পান উৎসব। জাপানের ব্লক প্রিন্ট আর বলছিলাম হচ্ছে চা ঘর উৎসব, এই 2টাই করতে বলছিলাম। এর বাইরে আর কিছু করতে বলি নাই। এখন আমি আরেকবার এই বিষয়টা দিয়ে দিই। কেমন? দেখেন যে আমরা আমাদের এশিয়া থেকে শুরু করি, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু করি।
3,500 বছর আগে এটা গড়ে উঠছে। যেমন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠছে? সিন্ধু নদের তীরে। হরপ্পা এবং মহেঞ্জোদারো, হ্যাঁ হরপ্পা এবং মহেঞ্জোদারো দুই নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং হচ্ছে এই সিন্ধু সভ্যতার মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে কি ছিল? নগর পরিকল্পনা। নগর পরিকল্পনার মধ্যে কি ছিল? নগর পরিকল্পনার মধ্যে ছিল হচ্ছে যে তার রাস্তাঘাট, রাস্তার পাশে হচ্ছে যে বাতি, পানির ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা, নিরাপত্তা বেষ্টনী এবং হচ্ছে যে জনগণের মৌলিক যে চাহিদা থাকে সেটা যথাযথ পরিপূর্ণতা সেই নগর থেকে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের সিন্ধু। এবার আমরা মধ্যর দিকে যাই, মেসোপটেমিয়া সভ্যতার দিকে যাই, যেটা আমাদের বর্তমানে আমরা কি বলবো যাকে, এই যে মধ্যপ্রাচ্য, যেটা হচ্ছে ইরাককে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার কি বলবো আমরা? মেসোপটেমিয়া কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত এবং এর সাহিত্য কি ছিল? এর লেখার ফর্ম কি ছিল? এই কোটা ইউনিফর্ম হায়ারোগ্লিফিক সাহিত্য আছে কয়েকটা। আর এর মূলত যে বিষয়গুলো সেটা হচ্ছে যেমন সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, মেসোপটেমিয়ার কি বিভিন্ন যাযাবর জাতি, যেমন হচ্ছে যে ব্যাবিলন তো সবাই শুনছেন, যে ব্যাবিলনের উদ্যান, ক্যালিডিও, এসিরিও, আক্কাদীয়, তাই না? এই বিভিন্ন জাতি কি হয়েছে জানেন? কোনো জাতি দেখা যাচ্ছে 100 থেকে 150 বছর বা 200 বছর পর্যন্ত স্থায়ী ছিল। তারপরে কোনো কারণে বন্যপ্রাণীর আক্রমণে বলেন বা ঝড়, অতিরিক্ত ঘূর্ণিঝড় বলেন বা বন্যা বলেন, এক কথায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন যে জাতি ছিল ছোট ছোট জাতিগুলো ধ্বংস হতে থাকে। এই জাতি ধ্বংস হয়, আরেকটা জাতি আসে, এক জাতি ধ্বংস হয়, আরেকটা আসে। তো এই জাতিগুলোর ম্যাক্সিমামই যে অংশ ছিল সেটা হচ্ছে ইরান থেকে ইরান থেকে বিভিন্ন যাযাবর জাতি এসে এই মেসোপটেমিয়া সভ্যতায় তারা আশ্রয় গ্রহণ করত। এই করতে করতে ধরেন যে এই বিভিন্ন জাতি, এক একটা জাতির অবদান এক এক রকম। কোনো জাতির, যেমন ব্যাবিলনীয় জাতির ক্ষেত্রে স্থাপত্যের ক্ষেত্রে অনেক অবদান রেখেছে, ক্যালিডীয় জাতির ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট ব্রোঞ্জের মূর্তি, তারপরে একটা পাথরের মূর্তি, হ্যাঁ কিছু পটারি, নকশাকৃত পটারি, পোড়ামাটির ফলক চিত্র, এই কিছু হচ্ছে যে কিছু কিছু সভ্যতা এগুলো নিদর্শন রেখে গেছে। আচ্ছা, এইভাবে বেশি না, ওখানে 4টা কি 5টা জাতি আছে। 4 থেকে 5টা জাতি সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা দিলে আমাদের মেসোপটেমীয় যে সভ্যতা সেটা আমরা মোটামুটি কমপ্লিট করতে পারবো। এবার আসি আমরা হচ্ছে মিশরটা কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, মোটামুটি কত সনের দিকে এটি আবিষ্কৃত হয়েছে, এই কথাগুলো আমরা প্রতিটা সভ্যতার ক্ষেত্রেই লিখবো। এবং মিশরের যে মূল বিষয়টা সেটা কি ছিল? মিশরের শিল্পকলা। শিল্পকলার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা কি ছিল? স্থাপত্য। স্থাপত্য মানে কি? সেখানে কি ছিল? স্থাপত্য মানে কি? বড় বড় বিল্ডিং, প্রাসাদ, আমাদের যেমন জাতীয় সৌধ আছে, পিরামিড, এগুলো হচ্ছে স্থাপত্য। বিল্ডিং বা কোনো স্থাপনা যেটাই হোক সেটা হচ্ছে স্থাপত্য। এই মিশর সভ্যতার মূল বিষয়টা ছিল হচ্ছে শিল্পকলার মধ্যে স্থাপত্য, তাই না? স্থাপত্যের মধ্যে আছে মূল কি? পিরামিড, তারপরে বড় বড় মন্দির আছে, তারপরে যেখানে কি সে মন্দিরে কি করা হতো বলতো? সূর্য দেবতা বা অন্যান্য দেবতাদের সর্বোচ্চ চূড়ায় উঠে আরাধনা করা হতো। আর কিছু কিছু আছে হচ্ছে বড় বড় রাজাদের রাজপ্রাসাদ, তাই কিনা? রাজপ্রাসাদ দেখবেন পিরামিডে, শুধুমাত্র যে পিরামিডেই ওদের যে দেহ মমি করে রাখা হতো তা কিন্তু না, ওখানে ছাড়াও হচ্ছে কিছু কিছু রাজপ্রাসাদেও অনেক আধুনিকভাবে সেই যেগুলো রাজ কর্মচারী বা দেখা যাচ্ছে রাজ্যের রাজা, ঠিক আছে, বা রাজা হতে চলেছে এমন কেউ, তাদের লাশগুলো সেখানে মমি করে রাখা হতো। মিশর সম্পর্কে আমরা জানলে প্রথম কথা যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্থাপত্য। স্থাপত্যের মধ্যে পিরামিড, সুউচ্চ ভবন, রাজপ্রাসাদ, মন্দির, এই হচ্ছে উল্লেখযোগ্য। তারপরে আমরা যাব মিশরের
দাড়িগুলো এরকম মাথাতে এই টাইপের কিছু পাগড়ি করে থাকে, হ্যাঁ, গলাতে দেখবেন যে সোনা ঝোলানো, হ্যাঁ, এই টাইপের দেখবেন কিছু ভাস্কর্য আছে। এটা হচ্ছে আমরা সেই মিশরেই পাই। কেমন? আচ্ছা, এবার দেখেন আমরা যদি চলে যাই এবার হচ্ছে গ্রিকে আমরা কি করবো? গ্রিক হচ্ছে একটা বাস্তববাদী জায়গা। বাস্তববাদী বলতে যে এখানে ছোট ছোট অনেকগুলো রাজ্য মিলে একটা সভ্যতা গঠিত হয়েছিল, সেটার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। তাই না? বর্তমানে গ্রিসে অবস্থিত। এখানে ছোট ছোট রাজ্য বলতে যেমন গ্রিসের রাজধানী নাম কি? অ্যাথেন্স আছে, ভিয়েনা আছে, তারপরে আরও কিছু হচ্ছে যে স্পার্টাকাস আছে, আরও কিছু রাজ্য আছে। বুঝছেন? এই রাজ্যগুলো সবসময় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো, মারামারি হানাহানি খোলাখুলি লেগেই থাকতো। তারা কি করলো? একসময় মারামারি হানাহানি নিজেরা মিলে বসে এটা বাদ দেওয়ার পর থেকে তারা এগুলো হচ্ছে শিল্পের মাধ্যমে আনার চেষ্টা করলো এবং তারপর থেকে এখানে শিল্পগুলো তৈরি হয়। কিন্তু এখানে গ্রিকের আদি কিছু ইতিহাস আছে যেটা আপনারা আর্টসের সাবজেক্টেও পড়ছেন, যে বললাম যে আলেকজান্ডার, তারপরে হচ্ছে হেরোডোটাস, হ্যাঁ, এরকম কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ আছে যাদের ইতিহাস এই গ্রিক থেকে আমরা পাই। কেমন? তো সেই গ্রিকের যে মূল বিষয়টা ছিল হচ্ছে শিল্পকলা। গ্রিকে সবচেয়ে বেশি কি হয়েছে? ভাস্কর্য শিল্প হয়েছে। ভাস্কর্য বিশেষ করে যেমন ধরেন যে বিখ্যাত কিছু ভাস্কর্য আছে। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? বিখ্যাত কিছু ভাস্কর্য আছে। যে ভাস্কর্যগুলো হচ্ছে 2 থেকে 3টা ভাস্কর্যের আপনারা বর্ণনা হচ্ছে মোটামুটি একটু ধারণা রাখবেন যে ভাস্কর্যটা কত বড়, ভাস্কর্যটার ব্যাস কেমন, ভাস্কর্যটা দেখতে কেমন। গুয়ের্নিকা আছে, ডেভিড আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা দেখবেন যে উলঙ্গ অবস্থায় একটা ভাস্কর্য আছে, টোটালি এক ছেলে, সেটার নাম হচ্ছে ডেভিড। এটা পৃথিবীর বিখ্যাত একটা ভাস্কর্য। এটা সব জায়গাতে দেখতে পাওয়া যায়। ভাস্কর্যের ছবি পৃথিবীর সব জায়গাতে দেখতে পাওয়া যায়। ওর নাম হচ্ছে ডেভিড। বুঝছেন? ডেভিডের নামটা মনে রাখেন তাহলেই হচ্ছে। এটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা রাখবেন। তাছাড়া এদের তো সম্মিলিত অনেকগুলো ভাস্কর্য আছে। নারী ভাস্কর্য আছে, ডেভিড আছে, তারপরে হচ্ছে গুয়ের্নিকা আছে। এদের হচ্ছে ভাস্কর্যের পরে দেবেন হচ্ছে চিত্রশিল্প। চিত্রশিল্প বলতে যে এদের যে রাজপ্রাসাদগুলো আছে, সেই রাজপ্রাসাদে বড় বড় বিশাল হচ্ছে যে পেইন্টিং আছে। ইতিহাস বিখ্যাত কিছু পেইন্টিং আছে। দেখবেন যে হচ্ছে এক ছেলে রান্নাঘরের উপরে ভাসছে, এক মেয়ে রান্না করছে, তো রান্নাঘরের উপরে একটা ছেলে ভাসছে, আকাশের তাকায় আছে, আর মুখটা এইভাবে গিয়ে মেয়েটাকে চুম্বন করতেছে। পৃথিবীর একটা বিখ্যাত পেইন্টিং, যার দাম মনে করেন যে হিউজ টাকা। এইরকম বাংলাদেশকে 4-5টা বাংলাদেশ কিনে নিয়ে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যান্টিক হয়ে গেছে। অ্যান্টিক যেমন ধরেন যে আমাদের আগেকার যুগের সভ্যতার সময় দেখবেন যে পুষ্টিপত্রের মূর্তি আছে না, এগুলো কেন এত দাম? এটা তো আমরা সবাই জানি যে এরকমভাবে পাওয়া যায় না। মূল্যবান কত যেটা আমিও জানি, আপনিও জানি। কেন? মূল্যবান পাথর দিয়ে গবেষণার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তারপরে হচ্ছে ধরেন যে সোনা বা রূপা বা অনেক কিছু চেঞ্জ করার জন্যে, অনেক কিছু পরখ করার জন্যে এটা হচ্ছে প্রয়োজন হয়। তাছাড়া বর্তমানে আরও কিছু কাজে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে হচ্ছে, এটা আমি সঠিক কিনা আমি জানি না, বোমা তৈরি কিছু কাজের ক্ষেত্রেও এসব পাথরগুলো খুব মূল্যবান। বুঝলেন? যেমন আপনারা যে সোনা পড়েন, সোনার মূল্যটা কোথায় বলেন তো? সোনা যে পড়তেছেন, সোনার মূল্যটা কোথায়? সোনার মূল্য কোথায় আপনি বলেন আমাকে।
কাজে লাগে যে এত মূল্য? আপনি দাম দিয়ে কিনতেছেন, দাম দিয়ে গলায় করতেছেন, আপনিও জানেন মূল্যবান, আমিও জানি মূল্যবান, কিন্তু কেন? এটা কোনো উক্তি হলো? কেন বলেন তো? বিলাস সাহেব, হ্যাঁ, আপনাদের যে মোবাইল, যে ল্যাপটপ, টোটালি হচ্ছে সোনার ব্যবহার করে। সোনা এমন একটা জিনিস, সোনা এমন একটা জিনিস, সোনার উপাদানটা এমনই যে কোনো দ্রবণের সাথে মিশে যেতে পারে, বুঝছেন? সোনা যে কোনো দ্রবণের সাথে মিশে যেতে পারে এবং অনেক কিছু কাজ করার জন্য সোনা ছাড়া কোনো গতি থাকে না। এই জন্য সোনার দাম এখন মূল্যবান, ঠিক আছে? এই যে আমরা তো এগুলো জানি না, কারণ আমারও একসময় প্রশ্ন ছিল সোনার দাম কোথায়। পরে এই যে এই গ্রিক যখন সভ্যতাটা পড়বেন, আমি বারবার করে বলতেছি, গ্রিক আমরা যখনই পড়তে যাব বা রোমান যখনই পড়তে যাব, যেমন গ্রিক এবং রোমানের শিল্পকলার দুইটা মূল ধারাটাই হচ্ছে শিল্পকলা। শিল্পকলার মধ্যে আমরা কয়টি ভাগ জানি? একটা হচ্ছে ভাস্কর্য, একটা হচ্ছে স্থাপত্য, আরেকটি হচ্ছে চিত্রকলা। যেমন গ্রিক এবং রোমান পাশাপাশি সভ্যতা, চিত্রকলা। যেমন হচ্ছে গ্রিক এবং রোমান এই দুইটা পাশাপাশি, গ্রিক সভ্যতাকে ফলো করা হচ্ছে রোমান সভ্যতা, বুঝছেন? আবার গ্রিক সভ্যতা ফলো করে মৌর্য সভ্যতাকে, আমাদের এশীয় সভ্যতা মৌর্য সভ্যতাকে ফলো করে। কেমন? মানে এই সভ্যতার সময় প্রচুর পরিমাণে হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য, চিত্রশিল্প তিনটে পরিমাণে ব্যাপক পরিমাণে পৃথিবীতে শিল্পের যে ধারা বা সংস্কৃতি, সে কালচারটা এই সভ্যতা থেকেই চালু হয়েছে। এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মৌর্য সভ্যতা। এই যে মৌর্য সভ্যতাতে আমরা জেনেছি কি মৌর্য সভ্যতার প্রতিষ্ঠাতা কে ছিল? তার ছেলের নাম কি ছিল? সম্রাট অশোক। সম্রাট হচ্ছে যে আমাদের সিন্ধু সভ্যতা যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তার প্রায় 2500-3000 বছর পর্যন্ত আমাদের এই অঞ্চলে তেমন কোনো সভ্যতার আসেনি। ফলে বিশাল একটা সময় আমাদের সভ্যতার বা সংস্কৃতির একটা অন্ধকার যুগ ছিল। সেই যুগটা বহু যুগ পরে এসে এই মৌর্য যুগে সমাপ্ত হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলের নাম কি বললেন? সম্রাট অশোক। এই সম্রাট অশোকের সময় ব্যাপক হারে ভাস্কর্য শিল্প, এক কথা শিল্পকলার ব্যাপক চর্চা হয়, ব্যাপক। মৌর্য সভ্যতার সময়, মৌর্য সভ্যতার সময় ব্যাপক হারে শিল্পকলার চর্চা হয়, যার মধ্যে ভাস্কর্য চর্চাটা সবচেয়ে বেশি হয়। যেমন যত প্রকারের যে পুষ্টিপত্রের মূর্তি বলেন বা মেটাল বলেন বা চাঁদের মূর্তি বলেন বা ব্রোঞ্জের মূর্তি বলেন বা পাথরের বলেন বা পোড়ামাটির ফলকচিত্র বলেন, এই সভ্যতাদের সময় এসে চরম উৎকর্ষতা লাভ করে হচ্ছে শিল্প। কেমন? শিল্প তার চরম উৎকর্ষতা পায় এই মৌর্য যুগে এসে। এই মৌর্য যুগে 3 থেকে 4টি বা 2টি ছোট ছোট ব্রোঞ্জের মূর্তি আছে। ব্রোঞ্জের মূর্তিগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। ধারণাগুলো কেমন? যে এটি বর্তমানে কোথায় আছে, এটির উচ্চতা কত, এটি কোন মাধ্যমে করা বা এটি কত সালে আবিষ্কৃত হয়েছে, এই তথ্যগুলা বা এটি দেখতে কেমন, এই কটা জিনিস মৌর্য সভ্যতা যদি করতে চান, এই কটা জিনিস আমাদের লাগবে। কেমন? আচ্ছা, আমি এই টোটালটা মুছে দিয়ে আমরা
বলেছি যে আসলে থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তার কিছু নাই, এটা তো ইতিহাস। ইতিহাসকে মুখস্থ হয় কখনো? ইতিহাস কিন্তু মুখস্থ হয় না। এখন এই ইতিহাসগুলা আপনারা অযথায় শুধু ভয় পাচ্ছেন। সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসে 8 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের টোটাল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনারা পরীক্ষা শেষ হতে হতে ফর্ম ফিল আপ করা লাগবে, পরবর্তী পরীক্ষার একটুকু সময় পাবেন না। তাহলে এগুলো নিয়ে কেন টেনশন করতেছেন বারবার করে বলেন তো আমাকে? আপনার পরীক্ষা নিয়ে টেনশনটা কেন থাকবে? আপনারা পরীক্ষা কি করবেন সেটা নিয়ে টেনশনে থাকে। ম্যাডাম, আপনার থেকে বড় টেনশন কিন্তু এই প্রতিষ্ঠানে, তাই না? আপনাদের এতজনকে ভর্তি করে গেছে, তার দায় দায়িত্ব কেন থাকবেন না? তাদের প্রতি বিশ্বাস থাকার এই বিষয়টা ভুলে যায় না স্যার। আমি বলতে পারলাম না স্যার, বলেছে যদি এই পরীক্ষাটা একটু দেরি করে হয় তাহলে ওই পরীক্ষা আর একটু কাছাকাছি আসলে আমরা প্রস্তুত করব। ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের টোটাল কিছু এই যে আপনাদের এক বছরের ডিপ্লোমা এটা শেষ হয়ে যাবে। কারণ আমরা তো এই সেমিস্টারের পরীক্ষা আপনারা এক মাস পরে হোক না কেন, না স্যার, এটা তো আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। এটা এখানে মাথায় রাখবেন। কিন্তু কি এটা যখন দেরিতে যাবে স্যার, ওঠে কোনা ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা কি বোর্ড? না স্যার, এটা কার দায়িত্ব? বোর্ডের না। ঠিক আছে স্যার। তাহলে আমরা অযথা একটা বিষয় নিয়ে আমরা কেন বলবো, কেন কথা বলছি? আসলে মাথা ঘামাতে চাচ্ছি না স্যার, তারপরে ঘামে যাচ্ছে। আপনারা একই বিষয় নিয়ে বারবার কিন্তু আলোচনা করতেছেন, বারবার একই বিষয় মাথার মধ্যে নিয়ে নিয়েছেন। আপনি কথাই বলেন না। আপনি একই জিনিস সকালে একবার আমার প্রশ্ন করছেন, রাত্রে একবার প্রশ্ন করছেন। অনলাইনে একদিন আমার কি করতে একজন স্যার বলতে বলে, বললাম যে এই যে ঠিক আছে, আমি উত্তর দিলাম। সে 2 থেকে 3 ঘন্টা পরে আবার লিখছে, স্যার পরীক্ষা কবে? না না না, আসলে সেটা বিষয় না। আপনাদের এটা নিয়ে কেন টেনশন থাকতে হবে পরীক্ষা কবে না কবে? আপনারা যে এক্সট্রা টাইমটা পাচ্ছেন, আপনাদের এটাই তো আপনাদের শুকর করা উচিত। আমি কথা শুনতে আমার পরে এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা সভ্যতার সম্পর্কে যতটুকু ধারণা পাইছি, এটা আমাদের কি করতে হবে? এটার একমাত্র উপায় হচ্ছে এখন এই সভ্যতার বিষয়গুলো পড়া নিয়ে আমি জাস্ট যেভাবে বললাম সেই টেকনিক অবলম্বন করে আপনারা 3 থেকে 4 ঘন্টা একবার রিভিশন দেন। যদি আপনাদের মোটামুটি লেখার মতো না হয়, তারপরে এসে আপনারা আমাকে বলে দেন। তবে স্যার, যারা প্রশ্ন করছে তারা হয়তো বা সেটা দেখেনি, হয়তো বা শীত দেখিছে, বড় বড় দেখিছে। আমি তো আপনাদেরকে বলতেছি যে সিন্ধু, মিশর, মেসোপটেমিয়া, তাই না, মৌর্য, আছে গ্রিক, রোমান, হ্যাঁ, এই কটা পড়লেই হচ্ছে। যেমন চীনের সাংযুগ করবেন, সাংযুগের মধ্যে মূল বিষয়গুলো আছে ভাস্কর্য। ভাস্কর্য নিয়ে অনেক দক্ষতা পরিচয় দিয়েছে এবং হচ্ছে মহাপ্রাচীর আছে এখানে। আর জাপানের হচ্ছে ব্লক প্রিন্ট, তারা ছাপায় পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করে এবং তাদের একটা উৎসব হচ্ছে, উৎসবের নাম হচ্ছে কি জাপান উৎসব। শেষ। আর প্রাগৈতিহাসিক যে শিল্পকলা, এটা সবাই পারবেন। প্রাগৈতিহাসিক যুগ কি? যে যুগের ইতিহাস লেখা নাই, সভ্যতার আগের সময়কার যে ইতিহাসগুলো সেটাই হচ্ছে প্রাগৈতিহাসিক। প্রাগ মানে পূর্বের যে ইতিহাস। এখন এই প্রাগৈতিহাসের মূল যে বিষয়গুলো ছিল, শিল্পকলার বিষয়গুলো ছিল, সেটা হচ্ছে কোথায়? গোয়া চিত্রে। গোয়া চিত্রের ডিরেক্টের নাম আমরা কি জানি? আন্দামেরা গোয়া জানি, আর রাজপুত
দুইটার সম্পর্কের ভিতরে যে আর প্রাগৈতিহাসিক সালে স্থাপত্য কিছু ছিল, সেটা হচ্ছে যে স্টোন অফ হেইন্স। এটা তো শুনছেন না? ওই যে পাথর বসিয়ে বসিয়ে যে একটা গোল চক্র করা হয়েছে, ওটার নাম হচ্ছে স্টোন অফ হেইন্স। আর আরেকটা ছিল হচ্ছে ওই যে ঘোড়ার বিষয়গুলো ছিল, ওখানে হচ্ছে দেখে নিই। ওখানে কয়েকটা ভাস্কর্য সম্পর্কে লেখা আছে। প্রাগৈতিহাসিক সালে একটাকে দুইটা মাত্র ভাস্কর্য লেখা আছে, সেটা দেখবেন 1-2 পেজ মাত্র প্রাগৈতিহাসিক যুগে। দেখছেন না? প্রাগৈতিহাসিক যুগে দেখবেন যে একটা কি দুইটা ভাস্কর্য আছে, আর আছে হচ্ছে এই যে ফন্টাগম লাস্কো, এই যে স্টোন হেইঞ্জ আছে, রিলিফ হর্স আছে, আর ভেনাস অফ উইলিয়াম ড্রপ, আর একটা আছে বাইসন উইথ টার্নহেড। এই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে 3টা মাত্র ভাস্কর্যের নাম আছে, ঠিক আছে? একটা হচ্ছে রিলিফ হর্স, বাইসন উইথ টার্নহেড, আর আরেকটা আছে হচ্ছে ভেনাস অফ উইলিয়াম ড্রপ। এই 3টে ভাস্কর্য আছে। একটা স্থাপত্য আছে, সেটা কি? স্টোন হেইঞ্জ। আর আছে হচ্ছে মহাচিত্র। এই শেষ প্রাগৈতিহাসিক যুগের প্রশ্ন মাস্ট বি আসবে, এবং এটা সবার আগে লিখবেন যদি আসে। এটা আমি পড়তে বলছি না, কারণ এটা খুব সোজা। খালি ইতিহাস লিখবেন, মহাচিত্র সম্পর্কে লিখবেন। আমি আরেকটু বলি, দেখেন যে প্রাগৈতিহাসিক যুগ আমরা লেখার সময় ফলো করবো হচ্ছে, আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি যে শিল্পকলার মধ্যে কী কী থাকে? ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা। যে কোনো সভ্যতা বা ইতিহাস লেখার আগে আমরা কী করবো? মূলের শিল্পকলাকে টার্গেট নিব, প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবো যে প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো। প্রাগৈতিহাসিক যুগে শিল্পকলা নিয়ে আলোচনা করবো, তখন আমরা এই যুগ সম্পর্কে লিখবো। লেখার পরে আমরা শিল্পকলা সম্পর্কে যাবো। শিল্পকলা সম্পর্কে যাওয়ার আগে সবার আগে কোথায় যাবো? আমরা মহাচিত্রে যাব। মহাচিত্র মানে হচ্ছে চিত্রশিল্প যাব, চিত্রশিল্পে যাব। চিত্রশিল্পে যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে ভাস্কর্যে যাব। ভাস্কর্যের মধ্যে কী কী আছে? উইলিয়াম ডর্ফ, বাইসন উইথ টার্নহেড, হ্যাঁ, 3টে ভাস্কর্য আছে। আর একটা মাত্র স্থাপত্য আছে, যেটা সবসময় পরীক্ষাতে আসে, স্টোন হেইঞ্জ। এর মধ্যে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন, রচনামূলক প্রশ্নও পাবেন 100%। মিশরের মধ্যে সংক্ষিপ্ত পাবেন, রচনামূলক পাবেন 100%। সিন্ধুর মধ্যে সংক্ষিপ্ত, রচনামূলক পাবেন। আমি যা যা বলছি আপনাদেরকে, আপনারা যদি একবার রিডিংও করেন ভালো মতো, তাও 100 মার্ক অ্যান্সার করতে পারবেন। এর বাইরে কিচ্ছু থাকবে না। যেমন এগুলো তো আমরাই পড়ে আসছি, এখন আমাদের থেকে তো আপনারা বেশি পড়তেছেন না, পড়তেছেন? আপনারা 1 বছরে যতটুকু পড়বেন, এগুলো আমাদের জানার বাইরে তো না। এখন ধরেন যে জেমসকে যদি বলা হয় আপনি কেমন গান গান, একটা গান গেয়ে একটা রিহার্সেল দিলেন, জেমস কি তাকে গান গেয়ে শোনাবে? যে আমি কেমন গান গেয়ে আপনাকে শোনানো লাগবে? আমি এটা পারফর্ম করতে আসছি, সেখানে আমি আপনার কাছে ভালো দিব? তা তো না। এখন আমার সাবজেক্ট নিয়ে আমার স্যারও যদি বলে যে এগুলো এইভাবে পড়াবেন, ওগুলো এইভাবে পড়াবেন, তাহলে বিষয়টা হবে? আমার সাবজেক্ট নিয়ে পড়তে আমার স্যার বেশি জানবে না, তাই কি না? আমি যেটা বলতেছি আপনারা সেভাবে পড়েন। আমরা এগুলো পড়ার কীভাবে পড়তাম জানেন? ধরেন পরীক্ষা আছে আর বাকি কথার কথা 3 দিন আছে, একটা সাবজেক্ট যেটা 3 দিন বাকি আছে, তখন কী করলাম যে টার্গেট নিলাম 5টা বা 6টা প্রশ্ন ভালো মতো দেখবো, বা এগুলো একটু
টার্গেটটা থাকে। এখন সে টার্গেটটা থাকার পরে কী করি যে 5টা প্রশ্ন প্রথমে 1 থেকে 2 বার রিডিং একদম স্থির হয়ে বুঝে ছাত্রের কাছে যেগুলো বুঝতে বা নোটপত্র যেগুলো আছে সেগুলোকে বুঝে আগে চেষ্টা করি যে আমি এই প্রাগৈতিহাসিক সম্পর্কে কী বুঝলাম। প্রাগৈতিহাসিক একটা যুগ, যে যুগে স্থাপত্য ছিল, যে যুগে ভূচিত্র ছিল, যে যুগে কিছু ভাস্কর্য ছিল, এবং এর ইতিহাস খুবই অল্প কিছু ইতিহাস আমরা পাই। এটা এত থেকে এত সালের দিকে অমুক অমুক দেশে এর কিছু আবিষ্কারের নমুনা এখনো ফ্রান্স বলেন বা অন্যান্য যেমন বেলজিয়াম বলেন বা ইংল্যান্ডের বলেন বা হল্যান্ডের কিছু মিউজিয়ামে এগুলো সংরক্ষিত আছে। এর স্থাপত্যগুলার এই নাম স্টোনহেঞ্জ, যা দেখতে এরকম। তারপরে এর ভাস্কর্যগুলো এরকম 3টা নাম আছে, যে ভাস্কর্যগুলোর বিভাগ এরকম দিয়ে একবার মোটামুটি ধারণা হলো। এবার আবার করে প্রশ্ন করার পরে এবার এটা বন্ধ করে দিই, রিডিং করলাম 10 মিনিটের ব্যাপার, আধা ঘন্টার ব্যাপার একটা প্রশ্ন করার জন্য। এবার বইটা আমি বন্ধ করি, বইটা বন্ধ করার পরে এবার মনে মনে একবার ভাবি যে আমি আসলে এটা তো আমি জ্ঞানের জন্য পড়তেছি, আমি তো মুখস্থ করার জন্য পড়ছি। যদি আমি জ্ঞানের জন্য পড়ি তাহলে সেখান থেকে আমি জ্ঞানটা কী পেলাম? এখান থেকে জ্ঞানটা পেলাম আমি যে প্রাগৈতিহাসিক মানে হচ্ছে যখন আমাদের ইতিহাসগুলো লিপিবদ্ধ আছে সেই ইতিহাস লিপিবদ্ধের অনেক আগের সময়। তার মানে প্রাগৈতিহাসিক মানে ইতিহাসের অনেক সভ্যতার অনেক আগের সময়। এই আগের সময় মানুষ যখন হচ্ছে সবেমাত্র পোশাক আশাক পরিধান করা শিখে, গাছের পাপড় করা শিখে, বা গাছ থেকে রস নিয়ে রং করা শেখে, বা তাদের হাতের ছাপ বা পায়ের ছাপ দিয়ে ধোঁয়াচিত্রে ছাপ বসিয়ে তারা হচ্ছে বিভিন্ন মানুষকে শিক্ষাদান করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে মানুষ এখান থেকে আগুন আবিষ্কার করতে শেখে। তারপরে এইসব সভ্যতার সময় ভাস্কর্য তৈরি হয়নি, তারপরে কী তৈরি হচ্ছে ওই যে রিলিফ অফ উইলিয়াম হর্স বা এই ভাস্কর্যগুলো একটু ব্যতিক্রম। তার মানে মানুষ সেই ধরনের মানুষের কল্পনা থেকে এরকম টাইপের কিছু ভাস্কর্য করেছিল যেগুলো ইংলিশ নাম আছে, সেটা একবার দেখলাম। আরেকটা দেখলাম তারা আমরা চিত্রশিল্প পাইলাম, ভাস্কর্য পাইলাম। তারা স্থাপত্য কিছুর সময় যেটা শিল্পকলা আসছে, তাদের স্থাপত্য ছিল হচ্ছে স্টোনহেঞ্জ, যেটা পাথরের উপরে। স্থাপত্য মানে কি বিভিন্ন বিল্ডিং বা স্থাপনা বা আমাদের স্মৃতিসৌধ বা শহীদ মিনার এই টাইপের। তাহলে কী ছিল ওখানে? এই টাইপের ছিল হচ্ছে যে পাথরের উপর পাথর রেখে রেখে বিভিন্ন কিছু সাজানো। এই হচ্ছে আমাদের এই প্রাগৈতিহাসিক সম্পর্কে আমরা এটা জানলাম। মানে আমি বারবার আপনাদেরকে বলছি যে একটা সভ্যতা সম্পর্কে জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে এই সভ্যতার মধ্যে কয়টা পার্ট থাকে? 3টা: স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। তার মানে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমরা জানলাম। তাদের সবার আগে আসছে চিত্রকলা, তারপরে আসছে ভাস্কর্য, তারপরে আসছে স্থাপত্য। এটা এইভাবে সাজিয়ে নিয়ে আমি এখান থেকে এই সভ্যতা, তার মানে পৃথিবীর শুরুটা হয়েছিল এইভাবে। যখন আপনি এইভাবে ভাববেন আপনি জীবনও করে দিন আর এখান থেকে ধারণ করে যাবেন। এবার পরীক্ষার আগে একবার জাস্ট ভালো মতন সব জিনিসগুলো যদি মনে থাকে, বিশেষ করে ভাস্কর্যগুলোর নাম বা স্থাপত্যগুলোর নাম, এই জিনিসগুলো আপনি জেগে যান, প্রশ্ন পাবেন। আবার যখন আসবেন সিদ্ধ সভ্যতা সম্পর্কে, তখন একইভাবে আমরা জানবো কীভাবে যে এটা কোথায় কীভাবে হয়েছে, কত সালে হয়েছে, এটা কোন নদীর তীরে বা কীভাবে কোন অঞ্চলে এটা গড়ে উঠেছে, এইটার মূল কাহিনীটা কী ছিল। এর মূল কাহিনীটা ছিল হচ্ছে এই নগর। তার মানে এই নগরটা এত উন্নত, এই নগরে এই নগর সম্পর্কে বিস্তারিত যে জিনিসগুলো আপনি জানছেন এটাই ভালো মতো প্রয়োগ করা শেষ। আবার যখন মেসোপটেমিয়া সম্পর্কে জানতে যাবেন একইভাবে জানবেন যে মেসোপটেমিয়াটা কী, এটা কোথায় কীভাবে গড়ে উঠছে। ধারণা নিলেন এটা ওই অঞ্চলে এইভাবে গড়ে উঠছে। তার মানে মধ্যপ্রাচ্যের যতগুলো ইসলামিক কান্ট্রি ছিল এই সভ্যতাকে কেন্দ্র করে মনে হয় আগের সমাজটা চলত। তাহলে এই সমাজে কী কী হতো? এই সমাজে বিভিন্ন রকম যাযাবর জাতি আছে। এই জাতিগুলার এক এক জাতি এক এক রকম সভ্যতার ক্ষেত্রে এক এক জাতি এক এক রকম শিল্পকর্ম আমাদের সামনে নিয়ে আসছে শেষ। আবার যখন মিশর সম্পর্কে আসবেন তখন এরা জ্যামিতিক, এরা হচ্ছে লেখার পদ্ধতি, এরা হচ্ছে ছাপাই শিল্প, ছাপের যে ব্যাপারগুলা, তারপরে এরা হচ্ছে যে পিরামিড, এরা ভাস্কর্য, এরা বড় বড় স্থাপত্য বিল্ডিং তৈরি করে, যেটা পৃথিবীতে প্রথম। তারপরে মিশর তো আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে। তারপরে আসবেন এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই সভ্যতাগুলো সম্পর্কে আমরা জানার ইচ্ছা করতে হবে। এগুলো আমরা ধীরে ধীরে পড়লেই আর কোনো প্রশ্ন অজানা থাকবে না। তখন যখনই হচ্ছে লিখতে
পাচ্ছেন এরকম কোনো শব্দ আপনাদের মধ্যে থাকবে? অনলাইনে যারা শুনতেছেন তাদের এখন কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যে আপনারা প্রশ্ন করেন আমাকে, আমি শুনছি। আপনাদের কি মানে আর কি কোনো প্রশ্ন আছে? আপনারা আসলে কি পরীক্ষাতে আসলে কি পারবেন, বা আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো সমস্যা নেই, আপনারা 100% অ্যান্সার করতে পারবেন। এই চারুকলাতে আপনাদেরকে আগে বলছি না আমি, যে আমাদের চারুকলার ইতিহাসে ফেল করার কোনো স্টুডেন্ট থাকে না। ফেল করাটা খুব কঠিন, আপনি ফেলটা করবেন কোথায়? পরেরটা পরে 1 লাখ টাকা কোর্স। আচ্ছা, এবার মোটামুটি তাহলে আমরা এটা শেষ করতে পারছি, তাই না? আমাদের আর কোনো সমস্যা নাই। আমার মনে হয় আপনারা যদি এখন যেই কজন আছেন পরীক্ষার খাতা থেকে লিখলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি দিব। প্র্যাকটিক্যাল আপনাকে চার্জ করে দিব আমি, কিন্তু আজকে হচ্ছে যে আমার কিছু কাজ আছে, একটা থিওরিক্যাল বিষয় আছে, শেষ করতে হবে। ওকে, তাহলে ছোট্ট একটা চা মানে